আজকে আমরা পড়ব বাংলা সাহিত্যের ইতিহাস। ব্যাকরণের অনেক অধ্যায়ের মতো এইটা আসলে শুধু বুঝে গেলে হবে না, তাই আমি বলবো যে সবাইকে একদম খাতা কলম নিয়ে রেডি হয়ে যেতে, কারণ আমি আজকে অনেকগুলো তথ্য শেয়ার করব যেগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে নিয়মিত এসে থাকে। তাই চলে যাওয়া যাক বাংলা সাহিত্যের ইতিহাসের ক্লাসটাতে। বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে কথা বলতে গেলে প্রথমে তিনটা যুগের কথা চলে আসে: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। এখানে যেই যুগের সময়কালের কথা বলা হয়েছে, হ্যাঁ, এটার মতান্তর রয়েছে, তবে সবচেয়ে স্বীকৃত যেই সময়কালটা এটাই আসলে এখানে দেয়া হয়েছে। প্রাচীন যুগকে বলা হচ্ছে যেখানে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ, এবং মধ্যযুগ রয়েছে তার পরের অংশটাই 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ, আর 1801 থেকে এখন পর্যন্ত যে যুগটা চলছে এটাকে আমরা বলে থাকি আধুনিক যুগ। তো একটা জিনিস একটু বলে রাখবো আমি প্রথমেই, যে অনেক সময় কিন্তু আমরা অন্ধকার যুগকে এটার সাথে গুলিয়ে ফেলতে চাই বা গুলিয়ে ফেলি। অন্ধকার যুগ আসলে আলাদা করে কোনো যুগ নয়, সেটা মধ্যযুগেরই একটা অংশ বিশেষ। এটা নিয়ে আমি কিছুক্ষণের মধ্যেই বলবো। প্রাচীন যুগের কথা যখন বলি, তখন বাংলা সাহিত্যের প্রাচীন যুগের যে একমাত্র নিদর্শন যেটা পাওয়া যায় সেটা হচ্ছে চর্যাপদ। এটার আরও কিছু নাম আছে, যেমন চর্যাচর্য বিনিশ্চয় কিংবা চর্যা গীতিকোষ, বা এটাকে চর্যা গীতিও বলা হয়ে থাকে। তো এটা মূলত রচনা করেছিলেন বৌদ্ধ সহজিয়ারা। এখন এই লেখাটা আমরা অনেক জায়গাতে দেখতে পাই যে বৌদ্ধ সহজিয়ারা এটা রচনা করে গেছেন। তো বৌদ্ধ সহজিয়া আসলে কারা বা কি? তারা হচ্ছেন এক ধরনের বৌদ্ধ সাধক ছিলেন, আর এটা আসলে মূলত সাহিত্যকর্ম রচনার জন্য সেই সময় লেখা হয়নি। এটা মূলত ধর্মকে কেন্দ্র করেই এটা আসলে লেখা হয়েছিল ওই সময়। তো এটা মূলত যেটা বলছিলাম যে গানের সংকলন আর ধর্মকে ভিত্তি করেই মূলত এটা আসলে লেখা হয়েছিল। আর এখানে চর্যাপদে কতগুলো পদ পাওয়া গেছে? 23 জন চর্যাপদে বা কবির পদ যদি বলি, মতান্তরে হচ্ছে 24 জন কবির পদ হচ্ছে পাওয়া গেছে। আর পদের সংখ্যাও এখানে মতান্তরে হচ্ছে 50টি, কখনো বলা হচ্ছে 51টি। আর এই যে আমরা কথাটা শুনে থাকি যে পদগুলো হচ্ছে সন্ধ্যা বা সান্ধ্য ভাষায় রচিত, এটার মানে কি? এটার মানে হচ্ছে চর্যাপদের কথা অনেক সময় বোঝা যায়, আবার অনেক সময় বোঝা যায় না। এই যে আলো আঁধারির খেলা, এটার সাথে উপমা করতে যেই আসলে বলা হয়েছে এই কথাটা, যে চর্যাপদ রচিত হয়েছে সান্ধ্য ভাষায়। সবচেয়ে বেশি পদ কে রচনা করেছেন এবং প্রথম পদ কে রচনা করেছেন, খুবই খুবই গুরুত্বপূর্ণ, যেটা অনেকবার এসেছে পরীক্ষাগুলোতে। সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কানহপা, তিনি 13টি পদ রচনা করেছেন। আর তন্ত্রীপা রচিত যেই পদটি, সেটি হচ্ছে পাওয়া যায়নি, এটা হচ্ছে 25 নম্বর পদ। তাহলে এই দুইটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা টুকে রাখি, যে তন্ত্রীপা রচিত পদটি যেটা ছিল 25 নম্বর পদ, সেটা পাওয়া যায়নি। আর কানহপা সবচেয়ে বেশি পদ রচনা করেছেন, তিনি 13টি পদ রচনা করেছেন। চর্যাপদ আবিষ্কার করেছেন পণ্ডিত মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। তিনি 1907 সালে নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে মূলত চর্যাপদ আবিষ্কার করেন। 1916 খ্রিস্টাব্দে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রথমবারের মতো চর্যাপদ আধুনিক লিপিতে সেটা হচ্ছে প্রকাশিত হয়েছিল। আর চর্যাপদ কোন ছন্দে রচিত, এইটা কিন্তু অনেকবার এসেছে পরীক্ষায়। আধুনিক ছন্দের যে বিচার, সেখানে চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এবারে চর্যাপদের বিভিন্ন কবির নামে আমরা চলে আসি। আর্যদেবপা, ভুসুকুপা, চাটিল্যপা, দাড়িকপা, ধর্মপা, ডম্বিপা, ভাদেপা, ঢেনঢনপা, জয়নন্দীপা, কানহপা, তারকম্পা এবং আরও বেশ কিছু কবি কিন্তু রয়েছেন চর্যাপদের। তো এখানে এই যে পা শব্দটা, মানে পা, এটা আমরা কেন দেখতে পাই? পা মানে হচ্ছে আসলে বোঝানো হয় কবি। আমরা যেমন বলি না, কবি রফিক আজাদ, কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, কবি আল মাহমুদ, তো অনেকটা এইরকম আর কি। ওই সময় কবি এটা বোঝানোর অর্থে হচ্ছে তারা পা এটা লিখে থাকতেন। এজন্যই আমরা দেখি যে তাদের প্রত্যেকের নামের শেষে পা এটা রয়েছে। চর্যাপদ গ্রন্থে অন্তর্ভুক্ত প্রথম পদটি কার লেখা? লুই পার লেখা। তার মানে আমরা কি জানলাম? চর্যাপদ গ্রন্থের অন্তর্ভুক্ত প্রথম পদটি লুই পার লেখা। সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কানহপা। আমরা এই তথ্যগুলো অবশ্যই মনে রাখবো। আর চর্যাপদ নিয়ে কিন্তু বিসিএস এর সবসময় প্রশ্ন এসে থাকে, অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতেও কিন্তু নিয়মিত প্রশ্ন এসে থাকে চর্যাপদ নিয়ে। তাই আমাদেরকে চর্যাপদটা যদি আমরা ভালো মতো চর্যাপদ নিয়ে যে তথ্যগুলো আছে সেগুলো যদি পড়ে যাই, আমরা মোটামুটি শিওর যে 1 থেকে 2 মার্কস কিন্তু কমন পাওয়া যেতেই পারে। এবারে অন্ধকার যুগের কথায় চলে আসি। বলছিলাম এটা হচ্ছে মধ্যযুগের একটা অংশ বিশেষ, কারণ মধ্যযুগের ব্যাপ্তিকালটা হচ্ছে 1201 থেকে 1800। 1201 থেকে 1350 এই সময়টাকে মূলত অন্ধকার যুগ বলা হয়ে থাকে। আর এই যুগটাকে অন্ধকার যুগ বলার কারণ হচ্ছে এই সময় বাংলা সাহিত্যে
ওই রকম মানে একদম নিদর্শন দেবার মতো এমন মানে নিদর্শন এইরকম আসলে খুব একটা সাহিত্যকর্ম সৃষ্টি হয়নি। তো এটা কেন হয়নি, এটার আসলে বেশ কিছু মতভেদ রয়েছে সেটা নিয়ে। তো তারপরেও অনেক গ্রহণযোগ্য যেটা, সেটা হচ্ছে যে ওই সময় তুর্কি আক্রমণের কারণে বঙ্গীয় সমাজ এবং জনজীবন অনেক বিপর্যস্ত ছিল। তাই সব মিলিয়ে আসলে মানুষ মানে সাহিত্যকর্মে নিজেদেরকে যে নিয়োগ করা, সেই জায়গাটা আসলে হয়ে ওঠেনি। এটাই মানে বলা যায় যে অন্ধকার যুগটা কেন ছিল সেই সময়, কেন সাহিত্যকর্মের সৃষ্টিটা হয়নি, এটাকে একটা কারণ বলা যেতে পারে। তো এ সময় রচিত যে সাহিত্যকর্মের সন্ধান পাওয়া যায় সেগুলো নিয়ে আবার নিয়মিত প্রশ্ন এসে থাকে। সেটা হচ্ছে শূন্য পুরাণ আর শেখ শুভদয়া। একটা হচ্ছে হলায়ুদ মিশ্রের লেখা, আরেকটা হচ্ছে রামাই পণ্ডিতের লেখা। শূন্য পুরাণ লেখাকার রামাই পণ্ডিতের, শেখ শুভদয়া লেখাকার এটা হচ্ছে হলায়ুদ মিশ্রের লেখা। আর শেখ শুভদয়া ছিল মূলত সংস্কৃত ভাষায় রচিত। আমরা এই তথ্যগুলো অবশ্যই মনে রাখবো, কারণ অন্ধকার যুগের এই দুইটা যেই সাহিত্যকর্ম সেগুলো নিয়ে কিন্তু বহুবার প্রশ্ন এসেছে। একটা হচ্ছে শূন্য পুরাণ এবং আরেকটা হচ্ছে শেখ শুভদয়া। লিখেছেন কে? একটা লিখেছেন রামাই পণ্ডিত, আরেকটা লিখেছেন হলায়ুদ মিশ্র। এবারে মধ্যযুগ নিয়ে কিছু বিস্তারিত কথায় যাওয়া যাক। যে মধ্যযুগে যে কাব্যধারার, সেটার প্রধান ধারা ছিল আসলে চারটি, যেগুলো হচ্ছে মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী, রোমান্সধর্মী প্রণয়োপাখ্যান এবং অনুবাদ সাহিত্য। এবারে মধ্যযুগের যে আদি নিদর্শন, সেটার কথায় চলে যাওয়া যাক। শ্রীকৃষ্ণ কীর্তন, যেটা হচ্ছে বড়ু চণ্ডীদাসের, আমরা মনে রাখবো তথ্যটা অবশ্যই, বড়ু চণ্ডীদাসের লেখা শ্রীকৃষ্ণ কীর্তন, এটা হচ্ছে মধ্যযুগের আদি নিদর্শন। যেমন প্রাচীন যুগের নিদর্শন হিসেবে আমরা চর্যাপদের কথা বলছিলাম। মধ্যযুগের সাহিত্য ধারাটা বিভক্ত ছিল তিন ভাগে। চৈতন্য যুগ, এটা মনে রাখলেই হলো। তারপরে হচ্ছে প্রাক চৈতন্য যুগ, চৈতন্য পরবর্তী যুগ, মানে এটার আগে পরে আর কি, সহজ কথায়। তো মধ্যযুগের রচিত বাংলা ভাষায় যে প্রথম কাব্যগ্রন্থ, সেটাও হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, যেটার কথা আমরা এখানে বললাম। আর এই গ্রন্থের প্রধান তিনটা চরিত্র ছিল রাধা, কৃষ্ণ এবং বড়াই। এখানে রাধা মূলত ছিল জীবাত্মা বা প্রাণীকুল, সেটার প্রতীক। আর পরমাত্মা বা ঈশ্বর, সেটা ছিল হচ্ছে কৃষ্ণ। আর এই দুয়ের মাঝে, অর্থাৎ প্রাণীকুলের সাথে ঈশ্বরের যে সংযোগ স্থাপনের যে ব্রিজটার কথা যদি বলে থাকি, সেটা ছিল হচ্ছে বড়াই, যেটা ছিল এই দুয়ের মধ্যে যে সংযোগ সৃষ্টি করা, সেটার অনুঘটকের প্রতীক ছিল হচ্ছে এই বড়াই। তো শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে বলছিলাম, শ্রীকৃষ্ণ কীর্তনের কবি বলছিলাম যে বড়ু চণ্ডীদাসের কথা। 1909 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বসন্তরঞ্জন রায় শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেন। খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে কে শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেন, অধ্যাপক বসন্তরঞ্জন রায়। যেমন একটু আগে চর্যাপদ নিয়েও কিন্তু বলছিলাম যে হরপ্রসাদ শাস্ত্রী, তিনি এটা আবিষ্কার করেছিলেন নেপালের রাজদরবারে গ্রন্থাগার থেকে। তেমনি এখানে আমরা পড়ছি যে শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেন 1909 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বসন্তরঞ্জন রায়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট 13টি খণ্ড রয়েছে। এখানে আমি খণ্ডগুলোর নাম দিয়ে দিয়েছি, আমরা চেষ্টা করব খণ্ডগুলোর নাম পড়ে নিতে। যদিও খণ্ডগুলো থেকে যে ওইভাবে খুব প্রশ্ন আসে এমন না, কিন্তু আমরা অন্তত জেনে রাখবো। তো মধ্যযুগে একটা কথা ছিল আসলে যে কানু মানে কৃষ্ণ, কানু ছাড়া গীত নাই। মানে যখন গীত রচনা হচ্ছে, সেখানে আসলে কৃষ্ণের উপস্থিতি ছাড়া সেটা আসলে হয় না। এইরকম একটা ব্যাপার কিন্তু মধ্যযুগে ছিল। তো শ্রী চৈতন্য দেবের কথায় আসলে একটু বলতে হয়। শ্রী চৈতন্য দেব আসলে এমন একটা মানুষ, যিনি নিজে কোনো সাহিত্য রচনা করেননি, কিন্তু তাকে নিয়ে রীতিমতো একটা যুগ রয়েছে। তো বৈষ্ণব পদাবলী আর শ্রী চৈতন্য দেবের জন্ম নিয়ে যদি বলি, প্রথমে আসা যাক। শ্রী চৈতন্য দেবের জন্ম ছিল 1486 খ্রিস্টাব্দে নবদ্বীপে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের একটা জায়গা, পশ্চিমবঙ্গের নদিয়া জেলার একটা জায়গা হচ্ছে এই নবদ্বীপ। তার মৃত্যু 1533 খ্রিস্টাব্দে পুরীতে, এটা হচ্ছে উড়িষ্যায়। এবং পুরী বিখ্যাত আরেকটা কারণে, আমরা অনেকেই জানি ওখানে একটা বিখ্যাত মন্দির রয়েছে। তার পিতৃদত্ত নাম ছিল বিশ্বম্ভর মিশ্র। খুবই গুরুত্বপূর্ণ তথ্য, শ্রী চৈতন্য দেবের পিতৃদত্ত নাম কি ছিল? বিশ্বম্ভর মিশ্র। যেটা বললাম যে বাংলা সাহিত্যে একটা পংক্তি বা একটা লাইন না লিখেও তার নামে রীতিমতো একটা যুগের সৃষ্টি হয়েছে। আর বৈষ্ণব সাহিত্য 3 প্রকার: জীবনী কাব্য, বৈষ্ণব শাস্ত্র, পদাবলী। শ্রী চৈতন্য দেবের জীবনী রচনার মধ্য দিয়ে প্রথম বাংলায় জীবনী সাহিত্য রচনা শুরু হয়। তার জীবনী গ্রন্থ রচনার মধ্য দিয়ে জীবনী সাহিত্য রচনা শুরু হয়। বাংলায় শ্রী চৈতন্য দেবের প্রথম জীবনী গ্রন্থ ছিল বৃন্দাবন দাস রচিত চৈতন্য ভাগবত। এবারে আসা যাক যে কোন সময়কালটাকে আমরা বলছি চৈতন্য যুগ। এটা হচ্ছে
1500 থেকে 1700 খ্রিস্টাব্দ। আমরা কিন্তু এই সালগুলো অবশ্যই মনে রাখবো। 1201 থেকে 1350 ছিল অন্ধকার যুগ, 1500 থেকে 1700 খ্রিস্টাব্দ এটাকে আমরা বলছি চৈতন্য যুগ। আর বৈষ্ণব পদাবলীর যে পর্যায়, এই পর্যায়গুলো নিয়েও আমি এখানে লিখলাম, উল্লেখ করে দিলাম, এগুলো আমরা একটু পজ দিয়ে নোট করে নেব। বৈষ্ণব পদাবলীর প্রথম পদকর্তা কে ছিলেন? প্রথম পদকর্তা ছিলেন বাঙালি কবি জয়দেব। এই তথ্যটাও খুব গুরুত্বপূর্ণ। এইগুলোতে আসলে খুব বেশি বোঝার জিনিস নেই, আমাদেরকে এই জিনিসগুলো মনে রাখতে হবে। বৈষ্ণব পদাবলীতে মোট 8 প্রকার অভিসারের কথা আছে। সেগুলো কি? জ্যোৎস্নাভিসার, তামসভিসার, বর্ষাভিসার, দিবাভিসার, কুজ্ঝাটিকাভিসার, তীর্থযাত্রাভিসার, উন্মত্তাভিসার এবং সঞ্চরাভিসার। এবারে মঙ্গল কাব্য নিয়ে বলা যাক। মঙ্গল কাব্যের প্রধান শাখা মূলত 3টি: মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল এবং অন্নদা মঙ্গল। আর একটা সম্পূর্ণ মঙ্গল কাব্যে সাধারণত 5টা অংশ থাকে। একটা সম্পূর্ণ মঙ্গল কাব্যে কয়টা অংশ থাকে? 5টা অংশ থাকে। আমাদের এটা অবশ্যই মনে রাখতে হবে। মঙ্গল কাব্যে 62 জন কবির সন্ধান পাওয়া যায়। কতজন কবির সন্ধান পাওয়া যায়? 62 জন। মঙ্গল কাব্যের সাধারণ লক্ষণগুলো কি? আমরা এবার সেগুলো নিয়ে একটু কথা বলি। প্রায় সব কবি স্বপ্নে মূলত দেবতার নির্দেশ পেয়ে এখানে কাব্য রচনা করেছেন এবং প্রথমেই সর্বসিদ্ধিদাতা গণেশের উপাসনা দিয়ে এটা শুরু হয়েছে, গণেশের বন্দনা দিয়ে। আর এই মঙ্গল কাব্যের যে অধিকাংশ ঘটনাই সেগুলো আসলে সাধারণ না, অসাধারণ ঘটনা আর কি। আর মঙ্গল কাব্যের নায়ক নায়িকারা হচ্ছে সবাই সাপভ্রষ্ট দেবতা, যাদেরকে আসলে মানে অভিশপ্ত তারা, এবং সাপের শেষে হচ্ছে তারা আবার স্বর্গে ফিরে যান। আর যখন হচ্ছে মর্তে পূজা প্রচার হয়, তো সেই পৃথিবীতে সেই সময়টাতে তারা হচ্ছে তাদের আচরণটা থাকে মানুষের মতো। বিষয়বস্তু অনুসারে মঙ্গল কাব্যকে আমরা 2টা ধারায় বিভক্ত করতে পারি। প্রথমটা হচ্ছে খাঁটি মঙ্গল কাব্যের ধারা, পরেরটা হচ্ছে পুরাণাশ্রয়ী ধারা। তো এখানে হচ্ছে প্রথম ধারার অন্তর্ভুক্ত কি কি সেগুলো বললাম। খাঁটি মঙ্গল কাব্যের ধারার মধ্যে মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, ধর্মমঙ্গল এবং কালিকা মঙ্গল। আর দ্বিতীয় ধারা যেটা হচ্ছে পুরাণাশ্রয়ী ধারা, সেটার মধ্যে যেগুলো অন্তর্ভুক্ত তা হলো দেবী মাহাত্ম্য, চণ্ডিকা বিজয়, দুর্গা ভক্তি তরঙ্গিনী, গৌরী মঙ্গল এবং গঙ্গা মঙ্গল। চণ্ডীমঙ্গল কাব্যধারায় কবি দ্বিজ মাধবকে স্বভাব কবি বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ যে কাকে স্বভাব কবি বলা হয় চণ্ডীমঙ্গল কাব্যধারায়? কবি দ্বিজ মাধবকে। চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবিকে? চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি হচ্ছেন কবি মানিক দত্ত। আর ধর্মমঙ্গল কাব্য কয়টি পালায় বিভক্ত? ধর্মমঙ্গল কাব্য 2টি পালায় বিভক্ত। মনসামঙ্গল কাব্যের আদি কবি হচ্ছেন কে? মনসামঙ্গল কাব্যের আদি কবি হচ্ছেন কানাহরি দত্ত। তাহলে আমরা একটু দেখি, চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি হচ্ছেন কবি মানিক দত্ত, আর মনসা মঙ্গল কাব্যের আদি কবি হচ্ছেন কবি কানাহরি দত্ত। মনসা মঙ্গল কাব্যগুলোকে আরেকটা নামেও পরিচিত করা হয়ে থাকে, যেটা হচ্ছে পদ্মপুরাণ। অন্নদামঙ্গল কাব্যধারার প্রধান কবি হচ্ছেন ভারতচন্দ্র রায়। খুবই গুরুত্বপূর্ণ। অন্নদামঙ্গল কাব্যধারার প্রধান কবিকে? প্রধান কবি হচ্ছেন ভারতচন্দ্র রায়। যেইভাবে আমরা এখানে বললাম এই কোন কবিকে, এখান থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে, তাই আমরা প্রত্যেকটা তথ্য খুব সুন্দর করে নোট করে নিব। আর অন্নদামঙ্গল কাব্য 3 খণ্ডে বিভক্ত। যেমন আমরা বললাম ধর্মমঙ্গল হচ্ছে 2টি পালায় বিভক্ত, অন্নদামঙ্গল হচ্ছে 3 খণ্ডে বিভক্ত: শিবনারায়ণ, কালিকা মঙ্গল এবং মানসিংহ ভবানন্দ। পৃথিবীতে মহাকাব্যের কথা যদি বলা হয় তাহলে পৃথিবীতে জাত মহাকাব্য আসলে মূলত 4টি: রামায়ণ, মহাভারত, ইলিয়ড এবং ওডিসি। ওই 2টা হচ্ছে হোমারের, আর অন্যগুলো নিয়ে আমরা হচ্ছে কথা বলবো এখানে। তো মহাভারত রচিত হয় সংস্কৃত ভাষায়, এটা আমরা জানি, যেটা 18 খণ্ডে খণ্ডে রচিত হয় মহাভারত। আর এখানে শ্লোক সংখ্যা হচ্ছে 85,000। আর অন্যতম চরিত্র হচ্ছে কর্ণ, অর্জুন, দ্রৌপদী, এই চরিত্রগুলো। এখানে কেন্দ্রীয় নারী চরিত্র হচ্ছে দ্রৌপদী। আর মূল রচয়িতা হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। অর্থাৎ আমরা এখানে কি জানলাম, যে মহাভারতের মূল রচয়িতা হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন, এবং মহাভারত প্রথম বাংলায় অনুবাদ করেন কে? মহাভারত প্রথম বাংলায় অনুবাদ করেন কবীন্দ্র পরমেশ্বর। এটার শ্রেষ্ঠ অনুবাদক হচ্ছেন কাশিরাম দাস। খুবই গুরুত্বপূর্ণ তথ্য প্রত্যেকটা, যে মহাভারত প্রথম বাংলায় অনুবাদ করেন কবীন্দ্র পরমেশ্বর, কিন্তু এটার শ্রেষ্ঠ অনুবাদক হচ্ছে কাশিরাম দাস। রামায়ণ কে লিখেছেন?
রামায়ণ লিখেছেন বাল্মীকি। বাল্মীকি শব্দটার অর্থ হচ্ছে উই পোকার ঢিবি, আর বাল্মীকির মূল নাম আসলে রত্নাকর দস্যু। রামায়ণের প্রথম এবং শ্রেষ্ঠ অনুবাদক হলেন কবি কৃত্তিবাস ওঝা, যিনি 15 শতকের কবি। আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মহাভারতের একটা মানে সচিত্র এখানেও আমরা আসলে দেখতে পাচ্ছি। এবারে মুসলিম রচিত কিছু সাহিত্যের কথা বলা যাক, যেমন রোমান্টিক প্রণয় অপখ্যান মধ্যযুগের বাংলা সাহিত্যের মুসলমান কবিদের যদি সবচেয়ে বড় কোনো অবদান থেকে থাকে সেটা ছিল এটা। আর বাংলা ভাষায় প্রথম মুসলমান কবি যিনি, তিনি হলেন শাহ মোহাম্মদ সগীর। আমরা যারা অনেকে পুরনো বাংলা বই পড়েছি তারা কিন্তু, পুরনো বাংলা বই বলতে আমি বুঝাচ্ছি যে বর্তমান যেই বাংলা ক্লাস 9-10 বইটা বা ইন্টারের বইগুলো সেটা না, আগের যে বই সেখানে কিন্তু আমরা শাহ মোহাম্মদ সগীরের লেখা কবিতা আমরা অনেকেই পড়েছি। এবারে আসা যাক লাইলি মজনুর কথায়। দৌলত উজির বাহরাম খান রচিত এই লাইলি মজনু, যেটা মূলত পারস্য কবি জামির লায়লা ওয়া মজনুর কাব্যের ভাবানুবাদ। আর আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি ছিলেন কবি দৌলত কাজী। আরাকান রাজসভার উল্লেখযোগ্য কবি হচ্ছেন আলাওল, দৌলত কাজী এবং কোরেশি মাগন ঠাকুর। এবারে আসা যাক মধ্যযুগের কথায় ময়মনসিংহ গীতিকা নিয়ে, যেটা ময়মনসিংহ গীতিকা আসলে একটা মানে আমি বলবো যে একটা অনেক চমৎকার একটা জিনিস যখন সেটা আবিষ্কৃত হলো। বৃহত্তর ময়মনসিংহ জেলার নেত্রকোনা ও কিশোরগঞ্জের নিম্নাঞ্চলের গীতিকাব্য ছিল এটা। ডক্টর দীনেশচন্দ্র সেনের আগ্রহে ও স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় এই গীতিকাগুলো সংগ্রহ করেন চন্দ্রকুমার দে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই এটা অ্যান্সার করতে, যে যখন আমাদের প্রশ্ন আসে যে ময়মনসিংহ গীতিকা কে সংগ্রহ করেন, আমরা অনেক সময় লিখে ফেলি যে ডক্টর দীনেশচন্দ্র সেন। না, এটা সংগ্রহ করেন চন্দ্রকুমার দে। কিন্তু এখানে পৃষ্ঠপোষকতা কার কার ছিল? পৃষ্ঠপোষকতা ছিল স্যার আশুতোষ মুখোপাধ্যায় এবং ডক্টর দীনেশচন্দ্র সেনের। ময়মনসিংহ গীতিকা বিশ্বে 23টি ভাষায় এখন পর্যন্ত মুদ্রিত হয়েছে। আর ডক্টর দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এটা প্রকাশিত হয়। কয়েকটা পালা নিয়ে একটু বলি এখানে, যেমন মহুয়া, মালা, চন্দ্রাবতী ও জয়চন্দ্র, কমলা, এগুলো। এবারে আমরা কিছু অনুশীলনীতে চলে যাই, যেমন অন্ধকার যুগের সময়কাল কত? এটা আমি বলেছিলাম যেটা হচ্ছে মধ্যযুগের মধ্যেই পড়েছে। তো এখানে 1201 থেকে 1350 এটা হচ্ছে অন্ধকার যুগের সময়কাল। এবার এসে যাক ধর্মপা চর্যাপদে কতটি পদ রচনা করেছেন? ধর্মপা একটি পদ রচনা করেছেন চর্যাপদে। একটি সম্পূর্ণ মঙ্গল কাব্যে সাধারণত কয়টি অংশ থাকে? একটি সম্পূর্ণ মঙ্গল কাব্যে সাধারণত 5টি অংশ থাকে। বৈষ্ণব সাহিত্য কত প্রকার? বৈষ্ণব সাহিত্য 3 প্রকার। এবারে আধুনিক যুগ নিয়ে কিছু কথা আমরা বলবো। আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে আসলে আধুনিক যুগ নিয়ে। সবচেয়ে কম প্রশ্ন বলবো না, মধ্যযুগ প্রাচীন যুগ নিয়েও প্রশ্ন এসে থাকে, কিন্তু আধুনিক যুগ নিয়ে প্রশ্ন এসে থাকে সবচেয়ে বেশি। তবে যেটা হচ্ছে আসলে সত্য কথা, প্রাচীন যুগ আর মধ্যযুগটা কিন্তু হিসেবে সেখানে পড়ার টপিকটা কিন্তু মানে পড়ার কন্টেন্ট কিন্তু অনেক কম কম্পেয়ার টু মধ্যযুগ। মধ্যযুগে আসলে অনেক মানে বেশি পড়া, এবং মধ্যযুগ থেকে কমন ফালানোটা যতটা সহজ তার চেয়ে অনেক বেশি সহজ প্রাচীন যুগ এবং মধ্যযুগ থেকে কমন ফালানো। তো 19বিংশ শতাব্দী থেকে বাংলা সাহিত্যে নানা রকম পরিবর্তন আসতে শুরু করে। তো এই যে 19বিংশ শতাব্দী থেকে যে নানা রকম পরিবর্তন আসতে শুরু করে, আমি এটা কবে বলেছিলাম হচ্ছে 1801। আমরা যাতে এটা কখনো না ভুল করি যে কোনটা হচ্ছে 19বিংশ শতাব্দী, কোনটা হচ্ছে 21বিংশ শতাব্দী। এটাকে অনেকটা আমরা ক্রিকেটের যখন ওভার আমরা হিসাব করি সেটার সাথে বলতে পারি। যেমন যখন 3 ওভার 2 বল হয়েছে আমরা কি বলি? আমরা কিন্তু বলি যে 4 ওভার রানিং বা 4 ওভার চলছে, এরকম। তো যখন 1801 সাল মানে কিন্তু সেটা হচ্ছে 19বিংশ শতাব্দী, অর্থাৎ পরেরটাতে চলে গেছে। এভাবে হচ্ছে আমরা হিসাব করব। তো বাংলা সাহিত্যে যে পরিবর্তনগুলো আসা শুরু করে, আমরা এর আগে দেখছিলাম যে একটা অংশ ছিল যে প্রাচীন যুগের সেটা আসলে পুরোপুরি ধর্মকেন্দ্রিক ছিল। মধ্যযুগেও যখন আমরা আসলাম, আমরা সেখানে যখন দেখছিলাম যে চৈতন্য যুগ কিংবা অন্যান্য সময়গুলোর কথা, সেখানে ঈশ্বরকে স্তুতি করে লেখা বা এই বিষয়গুলো অনেক বেশি ছিল, বা অসাধারণ যেই ব্যাপারটা, মানে অসাধারণ বলতে স্বাভাবিক জিনিস নিয়ে লেখা না। তো আস্তে আস্তে হলো কি, এই যে মানে আমাদের জনজীবনের কথা বা আমাদের একদম গদ্য ধারা যেটা, বা সহজ কথায় আমরা আমাদের জনজীবনে যা ঘটছে, নাগরিক জীবনের কথা, এই ব্যাপারগুলো, এই পরিবর্তনগুলো কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করে। তো যেটা হয় যে গদ্য সাহিত্যের উদ্ভব হলো, সাময়িক পত্রের আবির্ভাব হলো,
প্রবন্ধ সাহিত্য, এমন নানা জিনিসের সৃষ্টি হতে শুরু করলো সেই সময়টাতে। আর যেটা বলছিলাম যে চেতনাগত পরিবর্তন, এই জিনিসটা আসলে ওই সময় দেখা যায়। প্রকৃতিবোধ, শিল্প চেতনা এবং এই যে অদৃষ্টবাদের পরিবর্তে মানব নির্ভরতা বা মানব প্রাধান্য, এই যে সব কিছুতে তখন সেখানে যেমন ঈশ্বরকে কেন্দ্র করে লেখা হতো, এটা কিন্তু আস্তে আস্তে আসলে দেখা গেল যে এই ঊনবিংশ শতাব্দী থেকে এটা হচ্ছে কমে যাওয়া শুরু করলো এবং অন্যদিকে বাঁক নিল। এবং তখনই কিন্তু আধুনিক যুগের সূচনা। বাংলা উপন্যাসের জনক কাকে বলা হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। আমরা এই ভুলটা করব না। আমরা অনেকেই মনে করি যে এটার উত্তর হবে হয়তোবা প্যারীচাঁদ মিত্র, কারণ তিনি হচ্ছেন আলালের ঘরের দুলাল লিখেছেন, যেটা হচ্ছে প্রথম বাংলা উপন্যাস। আসলে ওই সময়টাতে তিনি লিখেছেন, এটা আসলে উপন্যাস মানে এক সার্থক উপন্যাস আসলে এটাকে বলা যায় না। ওই সময় তিনি যেটা করেছেন এটাই অনেক কিছু, কিন্তু এটা আসলে সার্থক উপন্যাস বলা যায় না। তাই সার্থক উপন্যাস যেহেতু বলা যায় না, এই জন্য আমরা প্রথম হিসাবটা করব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দিয়ে। তাকেই বাংলা উপন্যাসের জনক বলা হয়, যেহেতু তার হাত দিয়ে প্রথম সার্থক উপন্যাসটা আসে। তো এই জন্য হচ্ছে আমরা এখানে আলালের ঘরের দুলাল যার লেখা প্যারীচাঁদ মিত্র, তার কথা হচ্ছে আমরা এখানে আনবো না। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়। এখানে আসলে আমি কিছু তথ্য দিয়েছি আধুনিক যুগ নিয়ে, যে তথ্যগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্পের নাম কি? প্রথম প্রকাশিত গল্পের নাম হচ্ছে মন্দির। আর কোনটা সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়? পথের দাবি। বাংলা ছোট গল্পের জনক বলা হয় কাকে? রবীন্দ্রনাথ ঠাকুরকে। উপন্যাসের জনককে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর ছোট গল্পের জনককে? রবীন্দ্রনাথ ঠাকুর। আর 1913 সালে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ, যেটার নাম ছিল সং অফারিংস, যেটা রবীন্দ্রনাথের সঙ্গে অন্য একজনও ছিলেন এখানে, W.B. ইয়েটস তার সঙ্গে ছিলেন। এবং এটা কিন্তু তারা যখন অনুবাদ করেন, পরবর্তীতে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এটার জন্য নোবেল পুরস্কার লাভ করেন। আর এটা অনুবাদটার নাম ছিল হচ্ছে সং অফারিং। 1915 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড বা স্যার উপাধি লাভ করেন, যদিও পরবর্তীতে 1919 সালে জালিয়ানওয়ালাবাগে যেই নৃশংস হত্যাকাণ্ড ছিল সেটার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর তার এই উপাধি প্রত্যাখ্যান করেন। 1940 সালের 7ই আগস্ট অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরকে ডি.লিট উপাধি দেয়। আসলে একটা প্রশ্ন যেন একদম মানে বলবো যে লিক করে দেবার মতো, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। আমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের কাজী নজরুল এই দুইজনকে নিয়ে অন্তত পড়ে যাই ঠিক মতো, তাহলে আমরা দুইটা প্রশ্ন মানে পাচ্ছি, এটা ধরে নেওয়া যায় বিসিএস এ। তো রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে নিয়ে পড়লে দুইটা প্রশ্ন মানে এটা আসলে বলা যায় যে আমরা পাবোই। তো আমরা এই দুইজনকে নিয়ে অন্তত খুব ভালো মতো পড়তে আসলে ভুলবো না। কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে লেটোর দলে যোগ দিয়েছিলেন? 12 বছর বয়সে। আর বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা এটা আমরা জানি। আর রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত যেই গীতিনাট্যটা ছিল, এটা হচ্ছে কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন। কাজী নজরুলের প্রথম প্রকাশিত গল্পের নাম কি? সেটা ছিল বাউন্ডুলের আত্মকাহিনী। আর নজরুলের মোট 5টি গ্রন্থ সরকার কর্তৃক নিষিদ্ধ হয়। এখানে দুইটা বাজেয়াপ্ত বইয়ের কথা বললাম, একটা ছিল পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, অন্যদিকে বললাম নজরুলের 5টা গ্রন্থ ছিল সর্বমোট, যেগুলো সে সময় সরকার কর্তৃক নিষিদ্ধ হয়। এবারে আসা যাক, দৈনিক বাংলা পত্রিকার সম্পাদক কে ছিলেন? ছিলেন আহসান হাবীব। লৌকিক দার্শনিক হিসেবে খ্যাতকে আরজালি মাতুব্বর, এটা নৈতিকতা মূল্যবোধ সুশাসনের অংশেও কিন্তু একবার এসেছিল। আরজালি মাতুব্বরকে বলা হয় লৌকিক দার্শনিক, এটা আমরা মনে রাখবো। তিনি আসলে ওই সময় অনেক কিছু নিয়েই লিখেছেন, এবং আমি জানি না আমরা যারা ক্লাস করছি তার লেখা কতজন পড়েছি বা না পড়েছি। তো আমি সাহিত্য বিচারে কেমন ছিল বা তার লেখার ভুল ঠিক সেটার তর্কে যাচ্ছি না, কিন্তু অনেক কিছুকে তিনি প্রশ্নবিদ্ধ করেছেন ওই সময়, ধর্ম থেকে শুরু করে অনেক কিছু নিয়েই। তাই সব কিছু মিলেই তার যেই দর্শনটা ছিল বা তার যে মুক্ত চিন্তার ক্ষমতাটা ছিল, ওটার সাপেক্ষেই তাকে বলা হয় লৌকিক দার্শনিক। আর আবুল ফজলকে কি বলা হয়? আবুল ফজলকে বলা হয় মুক্ত বুদ্ধির চির সজাগ প্রহরী। আমরা এগুলো একটু জানার চেষ্টা করব যে ভোরের পাখিকে বিহারীলাল চক্রবর্তী, তো কাকে কি বলা হয় এইটা আমরা একটু জানার চেষ্টা করব, যে কালকুট কার নাম, কিংবা নীললোহিত কার নাম, এই ধরনের যেই তথ্যগুলো রয়েছে। তো মুক্ত বুদ্ধির চির সজাগ প্রহরী, এটা হচ্ছে সাহিত্যিক আবুল ফজলের নাম ছিলেন আর কি, তিনি এই নামে আখ্যায়িত ছিলেন। আর রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে বলেছিলেন চিত্ররূপময় কবিতা। রবীন্দ্রনাথের পর বাংলা সাহিত্যে বুদ্ধদেব বসুকে বলা হয়
সব্যসাচী লেখক। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক ছিল কৃষ্ণকুমারী, যেটা মাইকেল মধুসূদন দত্ত রচনা করেছেন। তাহলে সার্থক ট্র্যাজেডি নাটক কি ছিল? কৃষ্ণকুমারী, যেটা রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত। এবারে আমরা একটু আবারও চলে যাই অনুশীলনে। আধুনিক যুগের সময়কাল কত? 1801 থেকে এখন পর্যন্ত, এটা হচ্ছে আধুনিক যুগের সময়কাল। আর গ্রামার অফ দ্য বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ, এটা কার লেখা? এটা হচ্ছে নাথানিয়াল ব্রাসি হেলহেড বা এন.বি. হেলহেডের লেখা। এই ছিল মূলত আমাদের আজকের বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে কথা। তো বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে কথা বলতে বলতে একটা বিষয় আমাদের বলে নেওয়া ভালো, সেটা আমরা বলবো যে এই বিষয়টাতে আসলে মার্কস তোলা কিন্তু অনেক ইজি। বাংলা সাহিত্যের ইতিহাস যেখানে আসলে কমন ফালানো খুবই সহজ। তো আমরা এই আধুনিক যুগকে আমরা খুবই গুরুত্ব দিব, প্রাচীন যুগ মধ্যযুগকে আমরা খুবই গুরুত্ব দিব, কারণ চর্যাপদ থেকে একটা প্রশ্ন আসেই, প্রাচীন যুগ তো চর্যাপদই, আর মধ্যযুগেও যেই যে অংশগুলো আছে সেগুলোর থেকে আমরা খুব গুরুত্ব দিব। বিশেষ করে অন্ধকার যুগ নিয়ে কিছু প্রশ্ন এবং বিশেষ করে অন্যান্য আরও কিছু ব্যাপার নিয়ে আমরা একটু গুরুত্ব দিব। তাহলে আমার মনে হয় যে খুব সহজেই আমরা এখান থেকে একটা ভালো রকম মার্কস তুলে নিতে পারবো। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।